অনুরিমা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে। সেদিন শাহিন এসে আমাকে জানায় রবিবার সকালে আকাশ বিজনেসের এক কাজে লন্ডনে যাবে, আর এই সুযোগে আমাদের বিয়ে করে ফেলা উচিত। আমিও তখন কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যাই। আমার বাবা তখন অনেকবার আমাকে এমন ভুল করতে নিষেধ করেছিল, কিন্তু আমি শুনিনি। আসলে পারিবারিকভাবেই আমার সাথে আকাশের বিয়ে হয়, বলতে পারো অনেকটা জোর করেই। কিন্তু বিয়ের পর আকাশের ব্যবহার, তার সব কেয়ারগুলো আমার মনে ভালোবাসা সৃষ্টি করেছিল ঠিকই, কিন্তু শাহিনের মিথ্যা ভালোবাসার অভিনয়ের সামনে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। সব কিছু প্ল্যান মতোই হচ্ছিল। হঠাৎ আকাশ জেনে যায় আমাদের বিয়ের কথা। সে তখনই ফ্লাইট মিস করে আমাদের কাছে চলে আসে। সত্যি বলতে আমি কখনো ভাবিনি আকাশ এভাবে চলে আসবে। তাই তখন আকাশকে দেখে আমি অনেকটাই চমকে গিয়েছিলাম। অধরা অনুরিমার দিকে তাকিয়ে। তারপর আকাশ এসে আমাকে অনেক অনুরোধ করে কথাই বলে আশ্বিন জন্য হলেও আমাদের সাজানো সুন্দর সংসারটা এভাবে ভেঙে দিতে না করে। আকাশ বলেছিল, একজন স্ত্রীর দায়িত্ব তার স্বামীর কোনো বিপদে তার পাশে থেকে তাকে সাপোর্ট করা। এভাবে দায়িত্ব থেকে পালিয়ে নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেওয়া না। সত্যি বলতে, সেদিন আকাশের কথাগুলো আমার মনে দাগ কেটেছিল। তখন বুঝতে পেরেছিলাম, সত্যিই আমি স্বার্থপরের মতো নিজের কথা ভেবে কত বড় ভুল করতে যাচ্ছি। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। শাহিন আকাশের উপর রেগে যায় আর তাদের মাঝে এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আকাশ বলে ওঠে, অনুকে নিয়ে যাওয়ার সম্পূর্ণ অধিকার আমার আছে, কারণ আমাদের ডিভোর্স এখনো হয়নি। সেই হিসেবে অনু এখনো আমার স্ত্রী। আমি বেঁচে থাকতে আমার অনুকে কখনোই ছেড়ে যাব না। আর আমার আশ্বিনেরও তার মাকে খুব প্রয়োজন। এই পৃথিবীতে তার কাছে তার মা সবচেয়ে আপন। আমি পারবো না আমার ছেলেকে মা ছাড়া রাখতে। কাল রাতেও আমি আশ্বিনকে কথা দিয়েছি, বলেছি বাবা যেভাবেই হোক মাকে নিয়ে আসবে। আর আমি আমার দেওয়া কথা রাখব। সেই মুহূর্তে আমি আকাশের বলা কথাগুলো শুনে অবাক হয়ে গিয়েছিলাম। আমি কখনো একজন ভালো মা হতে না পারলেও আকাশ একজন ভালো বাবা হয়ে দেখিয়ে দিয়েছিল। আশ্বিন ঠিকই বলতো ড্যাড আমার সুপারম্যান, আর আমি তার সুপারহিরো। অনুরিমা কথাগুলো বলে একটু থামল। জানালার বাইরে এক নজর তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। আকাশ কথাগুলো বলে কোনো কিছু না ভেবে আমার কাছে এসে আমার হাত ধরে চলে আসতে নিতেই শাহিন তার সামনে আসে। শাহিন কোনোভাবেই আমাকে যেতে দিবে না, আর আকাশ আমাকে না নিয়ে যাবে না। আমি সম্পূর্ণ একটা ঘোরের মাঝে ছিলাম। হঠাৎ শাহিন আমাকে জিজ্ঞেস করল আমি কি চাই। আমি কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে অনেক ভেবে বলেছিলাম, আমি আশ্বিনের মা আর আকাশ চৌধুরীর স্ত্রী হয়েই ফিরে যেতে চাই। আমার উত্তরে আমার বাবা আর আকাশ খুশি হলেও শাহিন খুব রেগে যায়। সে কোনো কিছু না ভেবেই একটা গান বের করে আকাশের দিকে তাক করে গুলি করে বসে। পর পর দুটো গুলি, আর সব শেষ। ঘটনাটা এত জলদি হয়েছিল যে আমরা কিছু বুঝে ওঠার আগেই আকাশ মাটিতে লুটিয়ে পড়ে। পুরো ফ্লোর রক্তে ভেসে যাচ্ছিল। আমি এসব দেখে স্তব্ধ হয়ে যাই। দৌড়ে আকাশের কাছে গিয়ে বাবাকে চিৎকার করে বলেছিলাম অ্যাম্বুলেন্স ডাকতে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আকাশ আমাদের ছেড়ে চলে যায়। আমি তার নিথর দেহ দেখে নিজেকে সামলে রাখতে পারিনি, তাই সেখানেই জ্ঞান হারাই। কথাগুলো বলে চুপ হয়ে যায় অনুরিমা। অধরা একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর, আপনি পুলিশকে জানানি কেন?
আর সবটা জানার পরে কিভাবে এখনো শাহিন হাসাদের সাথে থাকছেন আপনি? সব বলবো। আমার জ্ঞান ফিরতেই নিজেকে একটা বদ্ধ ঘরে আবিষ্কার করি। আকাশের কথা মনে হলেই যখন আমি বাসা থেকে বের হতে চাই তখন দেখি শাহিনের লোকেরা পুরো বাসা ঘিরে ফেলেছে। যেন কোনোভাবেই আমি বাসা থেকে বের হতে না পারি। কিছুক্ষণ পর শাহিন তার ছোট্ট সাহিলকে কোলে নিয়ে আমার কাছে আসে। শাহিনের কাছে জানতে পারি সে দুদিন আগেই আকাশকে দাফন করেছে, কিন্তু কোথায় সেটা আমাকে বলেনি। মানে আমার দুদিন পর জ্ঞান ফিরে এসেছিল। আমি তাকে ভয় দেখিয়ে বলেছিলাম, আমি সবাইকে বলে দিব যে আপনি আমার আকাশকে হত্যা করেছেন। পুলিশকে সব জানিয়ে দিব আমি। কিন্তু শাহিন আমাকে অবাক করে দিয়ে বলেছিল, তোমার কি মনে হয় আমি তোমাকে সেই সুযোগ দিব? একবারও কি ভেবে দেখেছ তোমার বাবা এখন কোথায় আছে? সত্যি বলছি অধরা, আমি ভাবতেও পারিনি শাহিন আমার বাবাকে। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ মুছে অনুরিমা। অধরা ভ্রু কুঁচকে তাকিয়ে, আপনার বাবা? আপনি তো বলেছিলেন আপনার বাবা আপনার ভাইয়ের কাছে থাকে। হ্যাঁ বলেছিলাম। আমার কাছে কোনো উপায় ছিল না। এতগুলো বছরেও আমি জানি না আমার বাবা কোথায় আছে, কেমন আছে। শহীনকে লুকিয়ে আমি বাবাকে অনেক খুঁজেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমার একার পক্ষে কোনো কিছু করাই সম্ভব ছিল না, সবাই আমাকে পর করে দিয়েছিল। অল্প বয়সের একটা ভুল এতটা প্রভাব ফেলবে বুঝতে পারিনি। ভেবেছিলাম আকাশের মা হয়তো আকাশকে নিখোঁজ হওয়ার কথা পুলিশকে জানাবেন। কিন্তু পরে জানতে পারি শাহিন প্ল্যান করে সবকিছু ধামাচাপা দিয়ে দিয়েছে। সবাইকে জানিয়েছে আকাশ লন্ডনে থাকে তার বিজনেস সামলাতে, কিন্তু লন্ডনের সবাই জানে আকাশ দেশেই আছে। আমার বাবার কথাও সেই বলেছে। সেদিন আকাশকে গুলি করা, তার কবর, এই সব কিছু যারা সাক্ষী হয়েছিল তাদেরকেও সে সরিয়ে দিয়েছে। কোনো প্রমাণ নেই শাহিনের বিপক্ষে। আমি চাইলেও কিছু করতে পারিনি। একটা মিথ্যা সম্পর্কের পরিচয় আমি সেখানে পড়ে আছি। আমি আশ্বিনকে কখনোই বলতে পারিনি তার বাবার কথা। আমি জানি এই কথাগুলো যদি আশ্বিন কোনোদিন জানতে পারে সে আমাকে ঘৃণা করবে। আমি এই ভয়ে সব সময় আশ্বিনের থেকে দূরে দূরে থেকেছি। আমি যে নিজের কাছেই অপরাধী। অনুরিমা কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে। অধরা কিছুক্ষণ চুপ থেকে কথাগুলো শুনে। বেশ কিছুক্ষণ পর অনুরিমা শান্ত হয়ে, আমার এখান যেতে হবে। বেশি দেরি করলে শাহিন আমাকে সন্দেহ করবে। অধরা, আমি জানি তুমি আশ্বিনকে কথাগুলো বলবে। কিন্তু সাবধান, শাহিন জানতে পারলে অনেক ক্ষতি হয়ে যাবে। একটা দীর্ঘশ্বাস ফেলে, এতগুলো বছর পর মনে আটকে রাখা কথাগুলো বলে নিজেকে অনেকটা হালকা লাগছে। এখন আমি অনেকটাই নিশ্চিন্ত। অনুরিমা কথাগুলো বলে ধীরে ধীরে চলে যায়। অধরা এখনো সেখানে মাথা নিচু করে বসে আছে। তার এই মুহূর্তে কি করা প্রয়োজন? হঠাৎ জনি এসে তার পাশে বসে, ছোট মনি কি হয়েছে? উনি কি বলেছেন? অধরা একটা দীর্ঘশ্বাস ফেলে, আমরা যা ভেবেছিলাম তাই। অনুরিমা মামুনিকে বাধ্য করা হয়েছে মুখ বন্ধ রাখতে। কারণ শাহিন হাসাদের কাছে উনার বাবা এখনো জিম্মি হয়ে আছেন। এখন কি করবে? পুলিশকে জানালে কেমন হয়? আমার মনে হচ্ছে আগে আশ্বিনকে সবটা বলা উচিত। আমি আজই আশ্বিনকে সব সত্য বলে দিব। তারপর আশ্বিন যা বলবে তাই হবে। অধরা কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে ক্যাফে থেকে বেরিয়ে যায়। বিকেলে আশ্বিন আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ল্যাপটপে কাজ করছিল।
হঠাৎ অধরা তার পাশে এসে বসে পড়ে। আশ্বিন ল্যাপটপের দিকে তাকিয়ে মুচকি হেসে কিছু বলবে। অধরা একটা বড় শ্বাস নিয়ে, আশ্বিন, আমি আপনাকে একটা সত্যি বলতে চাই। এই সত্যটা আপনার জানা অনেক প্রয়োজন। আশ্বিন ল্যাপটপ রেখে অধরার দিকে তাকিয়ে, কি হয়েছে বলো আমাকে। আশ্বিন, আপনার বাবা। অধরাকে থামিয়ে দিয়ে, উফ অধরা, আবার শুরু করে দিয়েছ। কাল রাতেও না বলেছি উনার কথা আমার কাছে বলবে না। ওই লোকটার নামও শুনতে চাই না আমি। উনাকে নিয়ে কোনো কথা বলবে না তুমি, বুঝতে পেরেছ? আমি চাই না। অধরা আশ্বিনের কথার মাঝেই চিৎকার করে, আপনার বাবা আর নেই আশ্বিন। হঠাৎ কথাটা শুনে আশ্বিন চুপ হয়ে যায়। তারপর অবাক হয়ে, নেই মানে? কোথায় আছে? কি উল্টো পাল্টা বলছো তুমি? অধরা শান্ত কণ্ঠে, আশ্বিন, আপনার বাবা আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। আশ্বিন কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে, কি বললে? ড্যাড মারা গিয়েছে। ককবে? কে বলেছে তোমাকে? কই, আমার কাছে তো কোনো খবর আসেনি। তুমি মজা করছো তাই না অধরা? না আশ্বিন, আমি সত্যি কথাই বলছি। এই যে সকল প্রমাণ। আর এটা। অধরা তার ফোনের রেকর্ড প্লে করে, যেখানে আজকে অনুরিমার বলা সব কথা অধরা রেকর্ড করে রেখেছিল। আশ্বিন সবটা শোনার পর স্তব্ধ হয়ে যায়। সে প্রমাণগুলো একবার হাতে নিয়ে দেখে তারপর চুপ করে মাথা নিচু করে বসে থাকে। আশ্বিন, আমি কথাগুলো আপনাকে কালই বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি। আশ্বিন স্তব্ধ হয়ে বসে শান্ত কণ্ঠে, অধরা, আমাকে একবার বাবার কাছে নিয়ে যাবে। আমি শুধু ড্যাডের কবরটা একবার দেখতে চাই। প্লিজ অধরা। আশ্বিনের এমন কষ্ট মেশানো শীতল কণ্ঠে শুনে অধরার বুকের ভেতর কেঁপে ওঠে। সে চোখের পানি ছেড়ে মাথা নেড়ে আশ্বিনকে হ্যাঁ বোঝায়। অধরা আশ্বিনকে নিয়ে কবরস্থানে আসে। আশ্বিন অধরার দিকে একনজর তাকিয়ে ধীর পায়ে হেঁটে আকাশের কবরের দিকে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। অধরা একটু দূর থেকে আশ্বিনকে দেখছে। আশ্বিন স্তব্ধ হয়ে শীতল কণ্ঠে, ড্যাড আমি এসেছি। তোমার ছোট্ট সুপারহিরো এতগুলো বছর পর তোমাকে দেখতে এসেছে। আমাকে বুকে জড়িয়ে ধরবে না? সুপারম্যান কি কখনো এভাবে হেরে যায় ড্যাড? তুমি কি আর উঠবে না? আমাকে সুপারহিরো বলে ডাকবে না? অধরা আশ্বিনের কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে নীরবে চোখের পানি ফেলে। আই এম সরি ড্যাড। আমি এতগুলো বছর ধরে তোমাকে ভুল ভেবে এসেছি। আমি ভেবেছিলাম তুমি মোমের উপর রাগ করে আমাকে একা রেখে চলে গিয়েছ। আমি কতটা ভুল ছিলাম। তুমি আমার জন্যই তো আজ। কথাটা বলেই আশ্বিন কিছুক্ষণ চুপ হয়ে বসে থাকে। তার মনের অজান্তেই চোখ থেকে পানি বের হয়ে আসছে। ড্যাড, আমার মমকে চাই না। আমি তোমাকে চাই ড্যাড। তোমার ওই খুনিদের আমার কোনো দরকার নেই। মোমের জন্য তুমি আজ আমার সাথে নেই। আমি শিওর তারা প্ল্যান করে তোমাকে কষ্ট দিয়েছে ড্যাড। আমি তাদের ছাড়ব না। যারা তোমার সাথে এমন করেছে তাদের শাস্তি আমি দিবই। এমন শাস্তি দিব যেন বাকি জীবন তাদের আফসোস করতে হয়। আশ্বিন কথাগুলো বলে থেমে যায়। অধরা দূর থেকে ঠিকই বুঝতে পারছে আশ্বিন কান্না করছে। অধরা ধীর পায়ে আশ্বিনের কাছে এসে তাকে দাঁড় করিয়ে, আশ্বিন, এভাবে ভেঙে পড়বেন না। আপনি ভেঙে পড়লে দাদিকে কে সামলাবে? প্লিজ শান্ত হন। আশ্বিন চোখ মুছে একটা দীর্ঘশ্বাস নিয়ে অধরাকে নিয়ে চলে আসে। গাড়িতে অধরা আর আশ্বিন পাশাপাশি বসে আছে।
কেউ কোনো কথা বলছে না। হঠাৎ নীরবতা কাটিয়ে আশ্বিন বলল, অধরা, দাদিকে এসব কিছু বলো না। কোনো আশ্বিন, উনার তো জানার অধিকার আছে। কোনো প্রয়োজন নেই। দাদি বয়স্ক মানুষ, আবার অসুস্থ। আমি জানি, বাবাকে শেষবার দেখার আশায় তিনি এখনো বেঁচে আছেন। যদি সত্যিটা জানতে পারে, দাদি সহ্য করতে পারবে না। কিন্তু আশ্বিন, অধরা, জেদ করো না। পৃথিবীতে আমার আপন মানুষের সংখ্যা একদম কম। আমি কোনোভাবেই তাদের হারাতে চাই না। বুঝেছ তুমি? অধরা কিছুক্ষণ চুপ করে আশ্বিনের কথাগুলো শুনে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। আশ্বিন একনজর অধরার দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে বাসায় চলে আসে। আশ্বিন বাসায় প্রবেশ করেই সোজা দাদির রুমে চলে আসে। দাদি তখন খাটের উপর সোজা হয়ে বসে বই পড়ছিল। আশ্বিন এসে হঠাৎ দাদির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। দাদি কিছুটা অবাক হয়ে, কি হয়েছে আশ্বিন? মন খারাপ? কি হয়েছে দাদিকে বল। কিছু হয়নি দাদি। অনেক দিন তোমার কোলে মাথা রেখে ঘুমায়নি, তাই। আশ্বিন কথাটা বলতেই অধরা দাদির রুমে প্রবেশ করে। দাদি অধরার দিকে তাকিয়ে মুচকি হেসে, ছোট্ট বুড়ি, দেখেছিস পাগলটা কি বলল? এখনো ছোটই রয়েই গেলি, ছোট্ট বাচ্চাদের মতো আবদার। অধরা দাদির কথা শুনে মুচকি হাসি দেয়। আশ্বিন উঠে বসে, দাদি তোমাকে তো বলাই হয়নি। শিউলি দাদি তোমাকে তাদের বাসায় যেতে বলেছে। অনেক দিন নাকি তোমাকে দেখে না। অসুস্থতার জন্য উনি নিজেও আসতে পারছেন না। দাদি খুশি হয়ে, শিউলি ফোন দিয়েছিল তোকে। তাকে বলো আমি আজই আসব তাকে দেখতে। এই এখনই রেডি হচ্ছি। দাদির কথা শুনে আশ্বিন মুচকি হেসে, ঠিক আছে। দাদি অধরার দিকে তাকিয়ে, ছোট্ট বুড়ি, তুইও চল আমার সাথে। আমার মামাতো বোনকে দেখে আসবি। অধরা কিছু বলার আগেই আশ্বিন তাকে থামিয়ে দিয়ে, না দাদি। অধরার সামনে পরীক্ষা, তার যাওয়ার দরকার নেই। তুমি ঘুরে এসো। আশ্বিনের কথা শুনে দাদিও আর কথা না বাড়িয়ে রেডি হতে চলে যায়। অধরা চুপচাপ বসে আছে। সে আন্দাজ করতে পারছে আশ্বিন তার উপর রেগে আছে। তাকে শিক্ষা দিতেই দাদিকে পাঠিয়ে দিচ্ছে। কথাটা ভেবে অধরার আত্মা শুকিয়ে আসছে। দাদি চলে যাওয়ার কিছুক্ষণ পর অধরা ধীরে ধীরে রুমে প্রবেশ করে। আশ্বিন এতক্ষণ ল্যাপটপে বসে কাজ করছিল। অধরা রুমে প্রবেশ করছে তা বুঝতে পেরে, আমার সামনে এসে বসো। তোমার সাথে আমার কথা আছে। আশ্বিনের কথাটা শুনে অধরা কেঁপে ওঠে। ধীর পায়ে হেঁটে আশ্বিনের পাশে বসে, কি কথা আছে? আশ্বিন ল্যাপটপ রেখে অধরার দিকে তাকিয়ে, এইসব কবে থেকে চলছে অধরা? বুঝলাম না, কোন সব? আমার চোখ ফাঁকি দিয়ে যে এত সব তথ্য খুঁজে বেড়াচ্ছ, আমাকে একবার বলার প্রয়োজন মনে করেছ? অধরা মাথা নিচু করে, আপনাকে জিজ্ঞেস করলে তো রেগে যাবেন। আর তাছাড়া, চিৎকার করে, তাই বলে নিজ থেকে এসব খুঁজে বেড়াচ্ছ। আর তোমার একার পক্ষে তো এসব খুঁজে বের করা সম্ভব না। কে সাহায্য করেছে তোমাকে? অধরা কাপা কণ্ঠে, যজনী ভাইয়া। কোনো জনি? অর্ণবের বিজনেস স্পাই জনি? অধরা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। আশ্বিন রেগে উঠে দাঁড়িয়ে, মানে অর্ণব এসব কিছু জানে অথচ আমাকে কিছুই বলেনি? ভাইয়া আগে জানতো না। সেদিন আমাকে জোর করাই আমি বলেছি। ভাইয়ার কোনো দোষ নেই। আর আমি তো আপনার ভালোর জন্যই এমন করেছি। আপনি রেগে যাচ্ছেন কেন?
ভালোর জন্য করেছ। অধরা, তুমি এখনো এতটাও বড় হয়ে যাওনি যে বিপদের সাথে যুদ্ধ করে এসব খুঁজে বেড়াবে। ঠিক আছে, মানছি তুমি সব সত্যিটা বের করেছ। তারপর আমাকে বললে না কেন? ওই অনুরিমার কাছে যাওয়ার কি দরকার ছিল? উনার কাছে না গেলে তো সত্যিটা জানতে পারতাম না। উনি তো এখন সব স্বীকার করছেন। আশ্বিন রেগে কিছুই স্বীকার করেনি অধরা। তুমি ধারণাও করতে পারবে না অনুরিমা তার নিজ স্বার্থে কোনো পর্যায়ে যেতে পারে। সে তোমাকে যা যা বলেছে সব মিথ্যা। কিন্তু উনি মিথ্যা কেন বলবে আশ্বিন? কারণ তখন তোমার কাছে উনার বিপক্ষে প্রমাণ ছিল। তাই তিনি বুদ্ধি করে এসব কথা বলেছে যেন তুমি ইমোশনাল হয়ে প্রতিশোধ নেওয়া থেকে দমে যাও। অধরা, তুমি ভুল করে ফেলেছ। আমাদের শত্রুদের তুমি জানিয়ে দিয়েছ যে তাদের বিপক্ষে আমাদের প্রমাণ আছে। অধরা অবাক হয়ে, আশ্বিন, হতেও তো পারে তিনি সত্য বলছেন। আপনি এমন করেও তো ভাবতে পারেন। আশ্বিন কিছুক্ষণ চুপ থেকে, ঠিক আছে, আমি আমার লোকদের সত্যটা জানতে পাঠিয়ে দিব। আর নানাভাইকেও খুঁজে বের করব। কিন্তু উনার কথাটা যদি মিথ্যে হয় অধরা, তাহলে জেনে রাখো অনেক বড় বিপদ আসতে চলেছে। অধরা কথাটা শুনে চিন্তায় পড়ে যায়। সত্যিই হয়তো আশ্বিনকে না জানিয়ে এমন করা তার ঠিক হয়নি। আশ্বিন ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অধরা তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। হ্যালো অর্ণব, এখনই দেখা কর। কি হয়েছে আশ্বিন? সব ঠিক আছে তো? অধরা, ঠিক আছে, আগে দেখা কর, তারপর সব বলছি। জলদি আমার অফিসে চলে আয়। ঠিক আছে, আমি আসছি। আশ্বিন ফোন রেখে দ্রুত অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। গাড়িতে বসে ফোন নিয়ে, হ্যালো ফাহাদ, এখনই বাসায় কিছু গার্ড পাঠিয়ে দাও। অধরার সেফটি অনেক দরকার। আর কয়েকজনকে শিউলি দাদির বাসার সামনে গোপনে গার্ড দিতে বলো, দাদি আছে সেখানে। ওকে স্যার। আশ্বিন ফোন রেখে রাগী কণ্ঠে, মিসেস অনুরিমা হাসাদ। অধরাকে অবুঝ পেয়ে আপনি তাকে যা তা বললেও আমি আপনার সত্য জানি। আপনি কতটা নীচ নামতে পারেন আমি জানি। অনেক আমার জীবন নিয়ে খেলেছেন। এখন সময় এসেছে প্রতিশোধ নেওয়ার। আশ্বিন অফিসে প্রবেশ করার কিছুক্ষণ পর অর্ণব চলে আসে। আশ্বিন ইশারায় অর্ণবকে তার পাশে বসতে বলে, কি হয়েছে আশ্বিন? হঠাৎ এভাবে আসতে বললি? তুই তো জানিস অধরা আমাকে লুকিয়ে কিসব করছে। কে বলেছিল তাকে আমার পাস্ট খুঁজে বেড়াতে? আর তুইও সবটা জানার পর আমাকে একবারও বললি না। আমি কি করব বল? তুই জানিস না অধরা কতটা জেদি। সে যখন একবার ঠিক করেছে তোর পাস্ট সম্পর্কে সব জানবে তখন হাজার যাই হোক না কেন অধরা পিছু পা হবে না। আর আমি বিষয়টা আগে জানতাম না। সেদিন জনিকে অধরার সাথে ফোনে কথা বলতে শুনে জনিকে জোর করি তখন সেই সব কিছু বলে। আশ্বিন কপালে হাত বুলিয়ে, অ্যাট লিস্ট তোর নিজে বিষয়টা সামলানো উচিত ছিল। তাহলে হয়তো। অর্ণব চিন্তিত হয়ে, কি হয়েছে? আশ্বিন আমাকে সবকিছু পরিষ্কার করে বল। আশ্বিন একটা দীর্ঘশ্বাস নিয়ে অর্ণবকে একে একে সবটা খুলে বলে। অর্ণব সবটা শুনে স্তব্ধ হয়ে যায়। অর্ণব অবাক হয়ে, এর মানে কি? আকাশ আঙ্কেল। আশ্বিন অর্ণবের কথাটা শুনে চুপ হয়ে মাথায় হাত রেখে বসে আছে। অর্ণব কিছু একটা ভেবে, এখন কি করবি? হতেও তো পারে অনুরিমা আন্টি সত্যি কথা বলছেন। এটা বিশ্বাস করার মতো না অর্ণব।
উনি চাইলে অধরাকে মিথ্যা কাহিনী শুনিয়ে মন ভোলাতে পারে, কিন্তু আমাকে না। অনুরিমা শুধু মাত্র উনার স্বার্থে কাজ করে। তিনি অধরাকে বলেছেন না। ড্যাডের কথা শুনে তিনি তার ভুল বুঝতে পেরেছেন আর ড্যাডের সাথে চলেও আসতে চেয়েছিলেন। এটা একদম মিথ্যে কথা। কারণ তিনি কখনোই আমার বাবাকে ভালোবাসেনি আর আমাকে নিজের সন্তান বলে মানেওনি। অনুরিমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তার বিলাসবহুল জীবন, তার সোসাইটি আর তার ফ্রেন্ড সার্কেল। যখন ড্যাডের বিজনেসে প্রবলেম হয়েছিল তখন তিনি ড্যাডের সাপোর্ট না হয়ে উল্টো শাহিন হাসাদের সাথে বিয়ের স্বপ্ন দেখেছে। আর কি যেন বলেছে অধরাকে, আমার মা হয়ে উনি ফিরে আসতে চেয়েছিল। ড্যাডির জন্য আমার সাথে মুখোমুখি হতে চাইতেন না। হুহহ, ছোট থেকে সবার মায়ের আদর দেখে নিজের মায়ের পিছু পিছু পাগলের মতো ঘুরঘুর করছি আমি। অর্ণব, মাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। তার একটু ভালোবাসা পাওয়ার জন্য কত চেষ্টা করেছি, অথচ উনি কোনোদিন আমাকে জড়িয়ে ধরে বাবা কেমন আছো এটাও জিজ্ঞেস করনি। আর উনার কাছে আমি কেন আমার ড্যাডও ভালো ব্যবহারটুকু পাইনি। আড়াল থেকে আমি কতবার দেখেছি মমকের বাজে ব্যবহারে ড্যাড মন খারাপ করে বারান্দায় বসে থাকত। অনুরিমা কখনো ভালোবাসা বুঝেনি। অর্ণব এতক্ষণ চুপচাপ কথাগুলো শুনছিল। আশ্বিনের কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ থেকে, যদি তাই হয় তাহলে এখন কেন আকাশ আঙ্কেলের কবরের সামনে বসে কান্না করে? এটাকে কি বলবি তুই? সব উনার ড্রামা। আমি কিছুই বিশ্বাস করি না। হয়তো এখন তার ভুল বুঝতে পেরেছে। কারণ ড্যাডের কাছে উনি যতটা স্বাধীনতা আর সম্মান পেয়েছে শাহিন কখনোই তাকে সেই সুযোগ দিবে না। তাই হয়তো এখন বুঝতে পারছে। আবার এমনও তো হতে পারে উনি ইচ্ছে করেই কবর জিয়ারত করতে গিয়েছিলেন। হয়তো উনি আগে থেকেই জানতেন অধরা উনার পিছু নিয়েছে। হয়তো উনি আমাদের বড় কোনো বিপদে ফেলতে চাইছেন। অর্ণব গভীরভাবে চিন্তা করে, আমাদের সব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে আশ্বিন। মনে রাখিস, যদি আন্টির কথা সত্য হয় তবে তোর নানাভাই এখন বিপদে আছে, সেই সাথে তোরা সবাইও। আর যদি কথাগুলো মিথ্যা হয় তবে তোদের উপর খুব বড় ঝড় আসতে যাচ্ছে। আমাদের যা করার এখনই করতে হবে। হুমম, আমার তোর হেল্প চাই। আমিও এর শেষ দেখে ছাড়ব। অনেক খেলেছে আমাদের জীবন নিয়ে। ড্যাডির সাথে তারা যা করছে এর জন্য তাদের শাস্তি পেতেই হবে। কথাগুলো বলে আশ্বিন অর্ণবের দিকে তাকায়। অর্ণব আশ্বিনের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানায়। রাতে আশ্বিন অর্ণবের সাথে আলোচনা শেষ করে বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায়। সে বাসায় প্রবেশ করেই দেখে অধরা একটু দূরে দাঁড়িয়ে আছে। আশ্বিন তার দিকে না তাকিয়ে রুমে চলে আসে, তা দেখে অধরাও পিছু পিছু চলে আসে। অধরাকে চুপ থাকতে দেখে, কি ব্যাপার? তুমি এখনো জেগে আছো কেন? বলেছিলাম না খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে। আশ্বিন কথাটা বলার পর বেশ কিছুক্ষণ অধরার কোনো উত্তর না আসায় আশ্বিন পিছনে ফিরে দেখে অধরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আশ্বিন ভ্রু কুঁচকে, কি হয়েছে? আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। অধরা কিছু না বলে আশ্বিনের দিকে তাকিয়ে দৌড়ে এসে আশ্বিনকে জড়িয়ে ধরে। আপনি আমার উপর রেগে আছেন? হঠাৎ এমন করাই আশ্বিন কিছুটা চমকে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে অধরার মাথায় হাত রেখে, একটু রেগে ছিলাম, কিন্তু এখন আর রেগে নেই। পিচ্ছিদের সাথে রাগ করতে নেই। অধরা কথাটা শুনে কান্না করে দেয়। আশ্বিনকে শক্ত করে জড়িয়ে ধরে।
আমি জানতাম না বিষয়টা এমন পর্যায়ে চলে আসবে আশ্বিন। আমি সত্যিই অনেক সরি। আমার আপনাকে না জানিয়ে এমন করা ঠিক হয়নি। অধরা কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে। আশ্বিন মুচকি হেসে অধরার চোখ মুছে দিয়ে, অধরা, এখানে তোমার দোষ নেই। যা হওয়ার হয়েছে। আর আমি আছি তো, ভয় নেই। হয়েছে, অনেক কেঁদেছ। এখন চলো ঘুমাবে। পড়া চোর পড়া ফাঁকি দিয়ে এসব করে বেরিয়েছে। কাল থেকে আমি নিজে তোমাকে পড়াবো। এখন চলো ঘুমাতে যাই। কথাটা বলে আশ্বিন অধরাকে নিজের বুকের সাথে মিশিয়ে শুয়ে পড়ে। অধরা কিছুক্ষণ কান্না করাই কিছুক্ষণেই ঘুমিয়ে যায়। আশ্বিন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে মনে মনে, পৃথিবীতে আমার আপন বলতে যখন শুধু দাদি ছিল, তখন সহধর্মিণী হিসেবে আমার হাত ধরে আমার জীবনে এসেছিলে তুমি। যদিও একটু অদ্ভুত, তবুও আমার হৃদয়ের হাজারো অনুভূতির মিশ্রণ তুমি। জানি না এই অনুভূতির নামই কি ভালোবাসা। হয়তো কখনো ভালোবাসা পাইনি বলে জানি না। শুধু জানি আমার তোমাকেই চাই। আমার শূন্য হৃদয়ের পূর্ণতা হয়ে আমার তোমাকেই চাই। আর ভালোবাসার এই নতুন রূপে আমি তোমার গল্প হব। আশ্বিন কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ তার ফোন বেজে ওঠে। সে ফোনের দিকে এক নজর তাকিয়ে অধরাকে রেখে ফোন রিসিভ করে বারান্দায় চলে আসে। পরদিন সকালে আশ্বিন ঘুম থেকে উঠে দেখে রান্নাঘর থেকে শব্দ আসছে। সে একটু অবাক হয়ে ধীরে ধীরে রান্নাঘরে ঢুকে দেখে অধরা কোমরে ওড়না পেঁচিয়ে একমনে রান্না করছে। আশ্বিন অবাক হয়ে, এসব কি করছো অধরা? অধরা কাজে মন দিয়ে, দেখতেই তো পাচ্ছেন আমি রান্না করছি। কিন্তু তুমি কেন রান্না করছো? খালা কোথায়? খালা আজ আসবেন না বলেছে। তাই আমি রান্না করছি। ভয় নেই, আমি ভালোই রান্না করতে পারি। আশ্বিন অধরার সামনে এসে, এসব কি? এতগুলো খাবার কার জন্য রান্না করছো তুমি? অধরা আশ্বিনের দিকে তাকিয়ে, এগুলো গরিব অসহায় বাচ্চাদের জন্য। আমি তাদের আজ দুপুরের খাবারের জন্য আসতে বলেছি। এতে বাচ্চাগুলো যেমন খুশি হবে তেমন আকাশ বাবার জন্য তারা দোয়াও করবে। অধরা কথাটা বলে একটা মিষ্টি হাসি দিয়ে রান্নায় মনোযোগ দেয়। আশ্বিন কিছুক্ষণ মুগ্ধ চোখে অধরার দিকে তাকিয়ে পিছন থেকে অধরাকে জড়িয়ে ধরে। দুদিন পর সকাল থেকেই অধরা একমনে বই পড়ে যাচ্ছে। আশ্বিন কাজের ফাঁকে ফাঁকে অধরার দিকে তাকিয়ে, হুহহ, সারা বছর পড়ার নাম নেই। আর এখন পড়ে উনি একদম বিশ্ব জয় করে ফেলবেন। অধরা আর চোখে আশ্বিনের দিকে তাকিয়ে, দেখতেই তো পারছেন একটা মানুষ মন দিয়ে পড়ার চেষ্টা করছে, তাকে এভাবে বিরক্ত করছেন কেন? অধরা কথাটা বলে আবার পড়ায় মনোযোগ দেয়। এদিকে আশ্বিন অধরার কথা শুনে অনেক কষ্টে নিজের হাসি থামিয়ে রেখেছে। হয়েছে, আর পড়তে হবে না। কিছুক্ষণ পর থেকে পরীক্ষা শুরু হবে। যাও গিয়ে রেডি হয়ে নাও। অধরা এক নজর আশ্বিনের দিকে তাকিয়ে ভেঙচি কেটে রেডি হতে চলে যায়। আশ্বিন অধরার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। কিছুক্ষণ পর অধরা রেডি হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি করতে থাকে। হঠাৎ আশ্বিন এসে অধরার পিছনে দাঁড়িয়ে অধরার চুলে বেনি করতে শুরু করে। অধরা কিছুটা অবাক হয়ে তাকিয়ে পর মুহূর্তে মুচকি হাসি দেয়। আশ্বিন অধরাকে নিয়ে তার কলেজের সামনে এসে, যাও, ভালো মতো ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে, বুঝেছ? আর পরীক্ষা শেষে একা একা চলে যাবে না। আমি আসব তোমাকে নিতে। ঠিক আছে। কথাটা বলেই অধরা কলেজে প্রবেশ করে।
আশ্বিন তার যাওয়ার দিকে তাকিয়ে পাশে ফিরে একজনের দিকে তাকায়, সেও আশ্বিনের দিকে তাকিয়ে একটা চোখের ইশারা দেয়। তা দেখে আশ্বিন গাড়িতে উঠে বসে। আশ্বিন অফিসে প্রবেশ করতেই দেখে অর্ণব বসে আছে। এতক্ষণ পর তাহলে আসলি? হুমম, অধরাকে কলেজে রেখে আসলাম। আজ থেকে তো তার পরীক্ষা। আল্লাহ জানেন কেমন পরীক্ষা দেয়। অর্ণব মুচকি হেসে, আমার বোনের রেজাল্ট সব সময়ই ভালো হয়। তুই এত চিন্তা করিস না তো। আশ্বিন হালকা হেসে, যে কিনা বিয়ে হয়েছে বলে বই খাতা সব বিক্রি করে দেয়, তার রেজাল্ট হবে ভালো। হাস্যকর। অর্ণব মুচকি হেসে, হুহহ। বন্ধু, অধরাকে তুই এখনো চিনতে পারিসনি? মানে? চিনতে পারিনি মানে? তোর কি মনে হয় অধরা সত্যিই তার বই খাতা বিক্রি করে দিয়েছিল? এখনো জানিস না তুই? কি জানবো আমি? তুই সোজাসুজি বল আমাকে। আরে আশ্বিন, অধরা তোকে মিথ্যা বলেছিল। তার সব বই খাতা বাসার স্টোর রুমে রাখা আছে। সে এসব বলে তোকে পরীক্ষা করতে চেয়েছিল। পরীক্ষা মানে? কিসের পরীক্ষা? অর্ণব কিছুক্ষণ চুপ করে থেকে, তোর মনে আছে ছোটবেলার কথা যেদিন অধরা তোকে বলেছিল সে তোকে বিয়ে করবে? আশ্বিন কথাটা শুনে একটা মুচকি হেসে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। অধরা তখন অনেক ছোট ছিল, তবুও সে ভেবেই নিয়েছিল বড় হয়ে তোকে বিয়ে করবে। তারপর একটু বড় হয়ে যখন বুঝতেই শিখল তখন থেকেই তোর প্রতি তার একটা অদ্ভুত আগ্রহ ছিল। তোর লাইফ স্টাইল কেমন, কিভাবে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করিস, এসব নিয়ে দিন দিন তোর প্রতি তার ভালো লাগা বাড়তে থাকে। আর তারপর শুরু হয় তোর সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। কে তাকে হেল্প করত জানিস? জনি। হ্যাঁ, জনি অধরাকে তখন থেকে তোর সব ইনফরমেশন কালেক্ট করে দিত। আশ্বিন অবাক হয়ে, কি বলিস এসব? আমি তো এর কিছুই জানি না। আরে এখনই অবাক হয়ে যাচ্ছিস? এখনো তো কিছু বলা শুরুই করিনি। অধরা জনির হেল্প নিয়ে তোর সম্পর্কে সব তথ্য সংগ্রহ করত। কিভাবে পড়ালেখার পাশাপাশি তুই আঙ্কেলের বিজনেস হ্যান্ডেল করছিস, কবে কোথায় ট্যুরে যাচ্ছিস, এমনকি তোকে কয়জন মেয়ে পছন্দ করত, কয়জন মেয়ে তোকে ভালোবাসি বলেছে, এটা হয়তো তুই না জানলেও অধরা ঠিকই জানত। ভাবা যায়। অর্ণবের কথাগুলো শুনে আশ্বিন বাকশক্তি হারিয়ে ফেলার মতো করে তাকিয়ে আছে। অর্ণব আশ্বিনকে এভাবে দেখে হালকা হেসে। আর সব থেকে বড় যেটা করেছে, সেদিন যখন দাদুভাই বাসার সবাইকে ডেকে বলেছিল আশ্বিন চৌধুরীর সাথে কণার বিয়ে ঠিক করেছে, সেদিন তো অধরার কান্না দেখে কে। আমি আর কণা কত বোঝালাম, কিন্তু কাজ হয়নি। তারপর তো অধরাই সব প্ল্যান করে তোর সাথে কণার বিয়ে ভেঙে দিয়েছে। যদিও অধরার প্ল্যানের কথা আমি আর কণা আগে থেকেই জানতাম। আশ্বিন চোখ বড় করে তাকিয়ে, কি? এসব কিছু তোরা প্ল্যান করে করেছিস? তাহলে অধরা বারবার কেন বলে তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে? ড্রামা কুইন একটা। সব তো তার ইচ্ছাতেই হয়েছে। অধরা ভেবেছিল তুই হয়তো তাকে বলবি এই বিয়ে তুই মানিস না। তাছাড়া দাদু ভাইকে সে বোঝাতে চেয়েছিল তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তাই সে আর পড়ালেখা করতে চায় না। তারপর প্ল্যান করে বইগুলো স্টোর রুমে লুকিয়ে রেখেছিল। আশ্বিন অবাক হয়ে, এত কিছু করে ফেলল অথচ আমরা বুঝতেই পারলাম না। হুহহ। আশ্বিন, অধরার এই সব কিছু কাজের মূলে আসল কথা হলো সে তোকে অনেক ভালোবাসে। ভাই আমার, তাকে কখনো ভুল বুঝে দূরে সরিয়ে দিস না।
অধরাকে যত্ন সহকারে নিজের বুকে আগলে রাখিস, কারণ ভালোবাসা সবার জীবনে আসে না। অর্ণব কথাটা শেষ করে মুচকি হাসি দেয়। আশ্বিনও তার কথা শুনে মুচকি হেসে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। রাতে অধরা বই নিয়ে একমনে পড়ছে, আর আশ্বিন তার পাশে বসে কফি খেতে খেতে ল্যাপটপে কাজ করছে। মূলত এই মুহূর্তে তার মাথায় অর্ণবের বলা কথাগুলোই ঘুরপাক খাচ্ছে। অধরা বিরক্ত হয়ে উফ কতক্ষণ ধরে পড়ছি, এখন আমার অনেক বিরক্ত লাগছে, এত পড়া যায় নাকি? আশ্বিন ঘোরের মধ্যে তাহলে চলো কিছুক্ষণের জন্য ছাদে যাই। আশ্বিনের কথা শুনে অধরা অবাক হয়ে তাকায়। সে যেন বিশ্বাসই করতে পারছে না। তাই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আশ্বিনের হাত ধরে ছাদে চলে আসে। আশ্বিন অধরাকে নিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। হালকা একটা বাতাস চারদিকে বয়ে যাচ্ছে। অধরা মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে, আজকে চাঁদটা অনেক সুন্দর তাই না? আশ্বিন মুচকি হেসে, আমার চাঁদ তো আমার কাছে সবসময়ই সুন্দর। আশ্বিনের কথা শুনে অধরা তার দিকে ফিরে তাকায়। আশ্বিন অধরার দিকে তাকিয়ে বাঁকা হাসি দেয়। তা দেখে অধরা মুচকি হাসে। তারপর বলুন, কোনো খোঁজ পেয়েছেন নানা ভাইয়ের? না, আমি আমার কিছু লোক আর জনিকে দায়িত্ব দিয়েছি, আবার নিজেও অনেক খুঁজে যাচ্ছি, কিন্তু কোনো লাভ হয়নি। হয়তো অনুরিমা মিথ্যা বলেছে। তো কি হয়েছে, আজ খুঁজে পাননি? আপনি খোঁজ চালিয়ে যান। আমার মনে হয় আমরা খুব শীঘ্রই নানাভাইকে পেয়ে যাব। হুমম, ইনশাআল্লাহ। আর তুমি এসব নিয়ে একদম ভাববে না, বুঝেছ? ভালোমতো পরীক্ষা দাও আগে। আমি আর অর্ণব আছি, আমরা সব সামলে নিব। হুমম, ঠিক আছে। অধরা কথাটা বলে চুপ হয়ে যায়। আশ্বিনও আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। বেশ কিছুক্ষণ দুজন নীরব থাকে। হঠাৎ আশ্বিন অধরার দিকে এগিয়ে আসে, তা দেখে অধরা স্তব্ধ হয়ে যায়। তার হৃৎস্পন্দন ক্রমান্বয়ে বাড়তে শুরু করে। আশ্বিন অধরার কাছে এসে তার মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে অধরার দুই গালে হাত রেখে, অধরা, তুমি আমার জীবনে হুট করে এসে অজান্তেই আমার অভ্যাসে মিশে গিয়েছ, যাকে এখন আমার প্রতিটি মুহূর্তে পাশে চাই। আমি চাই তোমার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থাকতে। আমরা না হয় একসাথেই বুড়ো হব। কথাটা শুনে দুজন একসাথে হেসে ওঠে। অধরা, আমি জানি আমার মা যেভাবে আমার বাবাকে ছেড়ে চলে গিয়েছিল তুমি তা কখনোই করবে না। আমার বিশ্বাস আছে তোমার উপর। তুমিও আমার এই বিশ্বাস ধরে রেখো। জানি না কখন কিভাবে মনের অজান্তেই তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি অধরা। সত্যিই অনেক ভালোবাসি তোমায়, আমার জীবনের এই নামহীন গল্পে। অধরা আশ্বিনকে থামিয়ে, আমি তোমার গল্প হব। অধরার কথাটা শুনে আশ্বিন মুচকি হেসে আলতো করে অধরার কপালে চুমু দেয়। অধরাও মুচকি হেসে আশ্বিনের দিকে তাকিয়ে থাকে। দেখতে দেখতে প্রায় 1 মাস পার হয়ে যায়। অধরার আজ শেষ পরীক্ষা। আশ্বিন অধরাকে কলেজে পৌঁছে দিয়ে দ্রুত অফিসে চলে আসে। কিছুক্ষণ পর ফাহাদ আর জনি তার রুমে এসে, স্যার, আমরা আপনার ডিটেইলস অনুসারে উনাকে অনেক খুঁজেছি, বাট আমরা কোথাও উনাকে খুঁজে পাইনি। আমার মনে হয় আপনার মা আমাদের মিথ্যে কথা বলেছে। আশ্বিন চেয়ারে হেলান দিয়ে, যদি কথাটা মিথ্যাও হয় তাহলেও নানাভাই এখন কোথায় আছেন? উনি তো আর এভাবে নিখোঁজ হয়ে যাবেন না। জনি কিছু একটা ভেবে, আমার মনে হয় আপনার নানাভাই এখানে নেই।
আমরা এতদিন ধরে যেটা জেনে এসেছি মানে আপনার নানাভাই ইতালি আছেন। আমার মনে হয় সেখানে একবার চেক করা দরকার। হয়তো এতদিন ধরে আমরা বিনা কারণে পরিশ্রম করে এসেছি। হয়তো আপনার মা নিজের ভুল ঢাকতে এই মিথ্যা কথাটা বলেছে। আশ্বিন কিছুক্ষণ ভেবে, আমারও মনে হয় তুমি ঠিক বলছো জনি। আমাদের উচিত সেখানে একবার খোঁজ নেওয়া। তবে আমি চাই বিষয়টা যেন গোপন থাকুক। ডোন্ট ওয়ারি স্যার, আমরা বিষয়টা হ্যান্ডেল করছি। ফাহাদের কথা শুনে আশ্বিন মাথা নেড়ে সম্মতি জানায়। অধরা পরীক্ষা দিয়ে বাসায় এসেই দাদির রুমে চলে আসে। দাদি মুচকি হেসে, ছোট্ট বুড়ি চলে এসেছিস। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে দাদি। কিন্তু আমার মন ভালো নেই। কেন? তোর আবার কি হলো? কতদিন হয়ে গেল আমি কোথাও ঘুরতে যাই না। এই চার দেয়ালের মাঝেই আমার জীবন সীমাবদ্ধ। এই কষ্ট চোখে দেখা যায় নাকি? দাদি মুচকি হেসে, তাহলে আশ্বিনকে বলে কিছুদিন না হয় ঘুরে আয়। বলতেই হবে। আমি আজই বাসায় চলে যাব। তখনই রুমে আশ্বিন প্রবেশ করে। না, বাসায় যেতে পারবে না তুমি। আশ্বিনের কথা শুনে অধরা আর দাদি আশ্বিনের দিকে ফিরে তাকায়। অধরা মুখ ফুলিয়ে, কেন যেতে পারবো না আমি? কারণ কাল আমরা তিনজন ইতালি যাচ্ছি। হঠাৎ আশ্বিনের কথাটা শুনে অধরা আর দাদি হা হয়ে যায়। দুজন চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকায়। অধরা অবাক হয়ে, কি হহ? হঠাৎ ইতালি যাচ্ছি কেন? আশ্বিন স্বাভাবিক কণ্ঠে, বিজনেসের কাজে আর সাথে ঘুরতে যাচ্ছি। কেন? তুমি যেতে না চাইলে থাকতে পারো, আমি আর দাদি চলে যাব। অধরা খুশিতে এক লাফ দিয়ে উঠে, আমি এখনই যাচ্ছি, ব্যাগটা গুছিয়ে ফেলি। কথাটা বলেই অধরা দৌড়ে রুমে চলে আসে। দাদি অধরার যাওয়ার দিকে তাকিয়ে হালকা হেসে। কি ব্যাপার আশ্বিন? হঠাৎ আজ ঘুরতে যাওয়ার প্ল্যান করলি? আশ্বিন মুচকি হেসে, আরে তেমন কোনো কারণ নেই। অনেক দিন হয়ে গেল একসাথে ঘুরতে যাই না। আজ হঠাৎ বিজনেসের কাজে ইতালি একটা মিটিং ডাকায় ভাবলাম তোমাদেরকেও সাথে নিয়ে যাই। খুব ভালো করেছিস। কিন্তু আমাকে নেওয়ার দরকার নেই। তুই বরং অধরাকে নিয়ে ঘুরে আয়। আমি না হয় ততদিন ভাইয়ের বাসায় ঘুরে আসি। না দাদি, এটা কেমন কথা? তোমার কি মনে হয় আমি তোমাকে একা রেখে নিশ্চিন্তে থাকতে পারব? আরে আমি ঠিক আছি। আশ্বিন রাগ দেখিয়ে, না হহ। আমি কোনো কথা শুনতে চাই না। তুমিও আমাদের সাথে যাচ্ছ। আমি কোনো রিস্ক নিতে চাই না। দাদি মুচকি হেসে, আচ্ছা বাবা ঠিক আছে। আমিও যাব তোদের সাথে। আশ্বিন দাদির কথা শুনে মুচকি হেসে মনে মনে, সরি দাদি, তোমার উপর রাগ করার জন্য। আমি চাই না তোমাদের এখানে একা রেখে যেতে, যদি শাহিন তোমাদের ক্ষতি করে দেয়। কথাটা ভেবে আশ্বিন নিজের রুমে প্রবেশ করে দেখে অধরা নাচতে নাচতে ব্যাগ গুছিয়ে রাখছে। অধরার অবস্থা দেখে আশ্বিন মুচকি হেসে। এত খুশি খুশি লাগছে কেন? অধরা একনজর তাকিয়ে, খুশি হব না। আমরা ইতালি যাচ্ছি। অনেক ঘুরব, শপিং করব। কত মজা হবে। অধরার কথা শুনে আশ্বিন মুচকি হেসে খাটে হেলান দিয়ে শুয়ে পড়ে। এদিকে অধরা ব্যাগ গোছাতে গোছাতে বকবক করেই যাচ্ছে। আর আশ্বিন ঘোর লাগা দৃষ্টিতে অধরার দিকে তাকিয়ে আছে। পরদিন আশ্বিন অধরা আর দাদি একসাথে এয়ারপোর্টে বসে আছে। কিছুক্ষণ পর তাদের ফ্লাইট।
অধরা আর দাদি খুশি মনে একসাথে গল্প করছে আর আশ্বিন একটু দূরে দাঁড়িয়ে ফাহাদকে কল দিয়ে, ফাহাদ, সব ঠিকঠাক আছে তো? জি স্যার, আমরা সবকিছু চেক করে রেখেছি। আপনার নানাভাই যে বাসায় থাকত এবং উনার সকল আত্মীয়ের বাসার ঠিকানা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আর এখানেও বিষয়টা আমি আর জনি ভাই মিলে হ্যান্ডেল করছি। আপনি নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে, আমি পৌঁছে আবার ফোন দিব। কথাটা বলে আশ্বিন ফোন রেখে দেয়। তারপর অধরা আর দাদিকে নিয়ে ফ্লাইটে এসে বসে। অধরার খুশি তার চোখ মুখে ফুটে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই তাদের ফ্লাইট টেক অফ করে। অধরা অনেকক্ষণ ধরে দাদির সাথে গল্প করতে করতে এক পর্যায়ে দুজনেই ঘুমিয়ে পড়ে। আশ্বিন তাদের পাশে বসে ল্যাপটপে কাজ করছে। এয়ারপোর্ট থেকে বের হতেই কয়েকজন গার্ড আশ্বিনের কাছে এসে তাদের একটা বড় গাড়িতে করে হোটেলে নিয়ে আসে। অধরা কোনোরকম হোটেল রুমে প্রবেশ করেই ধপ করে খাটে শুয়ে মুহূর্তেই ঘুমিয়ে পড়ে। আশ্বিন গার্ডদের সাথে কথা বলে দাদিকে পাশের রুমে দিয়ে এসে নিজের রুমে প্রবেশ করে দেখে অধরা গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। এত ঘুম কোথা থেকে আসে তার? দেখো এখনো চেঞ্জও করেনি, এভাবেই ঘুমিয়ে পড়েছে। আশ্বিন অধরার কাছে গিয়ে একটা কম্বল দিয়ে দেয়। তারপর ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। জনির পাঠানো ঠিকানা অনুযায়ী আশ্বিন তার নানাভাইয়ের বাসার সামনে এসে দেখে দরজায় তালা দেওয়া। সে পাশের বাড়িতে কাউকে ডেকে। আশ্বিন ইংরেজিতে জিজ্ঞেস করে, হ্যালো। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এখানে মিস্টার আহমেদ নামের একজন থাকতেন? তিনি এখন কোথায় আছেন? মিস্টার আহমেদ তো এখানেই থাকতেন, কিন্তু বেশ কয়েক বছর ধরেই উনাকে এখানে দেখি না। হয়তো উনি দেশে ফিরে গিয়েছেন। আমি উনার সম্পর্কে তেমন কিছু জানি না। আশ্বিন কিছুক্ষণ চুপ থেকে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আশ্বিন আশেপাশের অনেককেই নানাভাইয়ের কথা জিজ্ঞেস করে, কিন্তু কোনো লাভ হয় না। অবশেষে বিফল হয়ে হোটেলে ফিরে আসে। আশ্বিন বারান্দায় বসে বাহিরে তাকিয়ে, নানাভাইকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আমার এখন কি করা উচিত? নানাভাই হয়তো বলতে পারবেন আমার বাবার খুনের আসল অপরাধী কারা। আই নিড ইউ নানাভাই। কোথায় আছো তুমি? কথাটা বলে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে থাকে। সকালে আশ্বিন রেডি হচ্ছে মিটিংয়ের জন্য। অধরা তার পাশে সোফায় বসে নাস্তা করছে আর চোখে আশ্বিনকে দেখছে। অধরা আফসোস করে, ভেবেছিলাম সকালে একসাথে নাস্তা করব বাহিরে গিয়ে। কি দরকার ছিল এত সকাল সকাল মিটিং রাখার? আশ্বিন রেডি হতে হতে, মিটিংটা অনেক ইম্পর্টেন্ট অধরা। তুমি আর দাদি রেডি হয়ে থাকো। আমি মিটিং শেষ করেই তোমাদের ঘুরতে নিয়ে যাব। অধরা আশ্বিনের কথা শুনে গাল ফুলিয়ে বসে খেতে শুরু করে। তা দেখে আশ্বিন মুচকি হেসে অধরার সামনে হাঁটু গেড়ে বসে। এভাবে রাগ করে থাকলে তো আমি মিটিয়ে গিয়ে মনোযোগ দিতে পারব না। আফটার অল একটা মাত্র পিচ্চি বউ আমার। অধরা কথাটা শুনে অন্যদিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। তা দেখে আশ্বিনও মুচকি হেসে অধরার কপালে চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। অধরা আশ্বিনের যাওয়ার দিকে তাকিয়ে দাদির রুমে চলে আসে। আশ্বিন মিটিং শেষ করে ঘন্টা দুয়েক পর ফিরে এসে দেখে অধরা রেডি না হয়ে দাদির সাথে বসে আছে। আশ্বিন তাদের কাছে গিয়ে, কি ব্যাপার? তোমাদের না বলে গেলাম আমি মিটিং থেকে এসেই একসাথে ঘুরতে বের হব। তাহলে তোমরা এখনো রেডি হওনি কেন? অধরা গাল ফুলিয়ে, আশ্বিন দেখুন দাদি আমাদের সাথে যেতে চাইছে না।
আমি দাদিকে রেখে কোথাও যাব না। অধরার কথা শুনে আশ্বিন দাদির পাশে বসে, কি হয়েছে দাদি? তোমার শরীর খারাপ লাগছে। আমি ডাক্তার ডেকে আনছি। কথাটা বলেই আশ্বিন উঠে যেতে নিতেই দাদি আশ্বিনের হাত ধরে ফেলে। আরে আরে, আমি একদম ঠিক আছি। এত হাইপার হয়ে যাচ্ছিস কেন? অধরা গাল ফুলিয়ে, তাহলে কেন যেতে চাইছো না আমাদের সাথে? দাদি অধরার গাল আলতো করে টেনে ধরে, পাগলি মেয়ে একটা। কাল এতটা সময় ধরে জার্নি করে এসেছি তো তাই একটু পায়ে ব্যথা করছে। একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আশ্বিন দাদির কথা শুনে, তোমার পায়ে ব্যথা করছে আমাদের আগে কেন বললে না? অধরা হালকা গরম তেল নিয়ে এসো, পায়ে মালিশ করলে ভালো লাগবে। অধরা আশ্বিনের কথা শুনে মাথা নেড়ে চলে যায়। দাদি অধরার যাওয়ার দিকে তাকিয়ে, দাদুভাই এসবের কোনো দরকার নেই। আমি তো বললাম আমি ঠিক আছি। আশ্বিন দাদির কথা শুনে দাদির দিকে তাকিয়ে চুপ করে থাকে। কিছুক্ষণের মধ্যেই অধরা একটা ছোট পাত্রে তেল নিয়ে আসে। আশ্বিনকে কিছু বলার সুযোগ না দিয়েই অধরা তার দিকে তাকিয়ে, আশ্বিন আপনি রুমে চলে যান, আমি আছি দাদির সাথে। আশ্বিন একনজর দাদির দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যেতেই অধরা দাদির পায়ে তেল মালিশ করতে শুরু করে। দাদি মুচকি হেসে অধরার মাথায় হাত বুলিয়ে দেয়। বিকেলে অধরা আর আশ্বিন একসাথে ঘুরতে বের হয়। মূলত দাদির জোরাজুরিতেই তারা রাজি হয়েছে। আশ্বিন আসার আগে কয়েকজন গার্ডকে দাদির রুমের সামনে কড়া পাহারা দিতে বলে আসে। অধরার বাহিরে আসার পর থেকেই মুখে একটা মিষ্টি হাসি লেগে আছে। আশ্বিন মুগ্ধ নয়নে অধরার দিকে তাকিয়ে আছে। অধরা শক্ত করে আশ্বিনের হাত ধরে রেখে পাশাপাশি হাঁটছে। আশেপাশে অনেক মানুষ তাদের প্রিয়জনদের নিয়ে ঘুরতে এসেছে। অধরা আর আশ্বিন একসাথে অনেকগুলো ছবি তোলে। হঠাৎ আশ্বিনের জরুরি কল আসায় সে অধরাকে হোটেলে নামিয়ে দিয়ে দ্রুত চলে যায়। অধরা হোটেল রুমে এসে ফ্রেশ হয়ে বারান্দায় বসে রাতের শহরের সৌন্দর্য উপভোগ করতে থাকে। এদিকে আশ্বিন নির্দিষ্ট ঠিকানায় এসে গাড়ি থামিতেই দুজন গার্ড তার সামনে আসে। আশ্বিন তাদের উদ্দেশ্যে, তোমরা কি শিওর নানাভাই এখানে থাকতে পারে? স্যার, মিস্টার আহমেদের পুরনো ডিটেইলস অনুসারে এই বাগানবাড়িতে তিনি প্রায় সময় কাটাতে আসতেন। হয়তো উনি এখানেই থাকতে পারেন। ঠিক আছে, চলো খোঁজ নিয়ে দেখি। আশ্বিন কথাটা বলে বাগানবাড়ির দিকে এগিয়ে গিয়ে দেখে বাড়িটা অনেক পুরনো, হয়তো অনেক দিন এখানে কেউ আসেনি। আশ্বিন তবুও বাড়িতে অনেকবার নক করে, কিন্তু কেউ নেই। হঠাৎ পাশের বাড়ি থেকে একজন বয়স্ক লোক তাদের সামনে এসে, তোমরা কাকে চাও বাবা? এখানে কি করছো? আশ্বিন উনার কাছে গিয়ে, দাদু, এটা কি মিস্টার আহমেদের বাড়ি? তিনি কি এখানে থাকেন? হ্যাঁ, এটা আহমেদের বাড়ি। কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আশ্বিন, আশ্বিন চৌধুরী। আহমেদ খান আমার নানা ভাই। ওহ, আশ্বিন, তোমার কথা আহমেদের কাছে অনেক শুনেছিলাম। তখন তুমি অনেক ছোট ছিলে। আশ্বিন খুশি হয়ে, নানা ভাই কি এখানে থাকেন? উনি কোথায় আছে কিছু জানেন আপনি? হঠাৎ প্রশ্নটা করায় লোকটা চুপ হয়ে যায়। তারপর আশেপাশে একবার তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বাসায় এসো, তোমার সাথে কথা আছে। কথাটা বলে লোকটা বাসার ভেতর ঢুকে পড়ে। আশ্বিন কিছু একটা ভেবে লোকটার পিছু পিছু প্রবেশ করে। অনেক রাত হয়ে যাওয়ার পরও আশ্বিন ফিরে না আসায় অধরার অনেকটা টেনশনে পড়ে যায়।
দাদিকে কিছু একটা বুঝিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে রুমে এসে বসে থাকে। কিন্তু আশ্বিনের ফিরে আসার কোনো নাম নেই। অধরা আশ্বিনের ফোনে একের পর এক ফোন করে যাচ্ছে, কিন্তু আশ্বিন ফোন রিসিভ করে না। অধরার হঠাৎ ভয় লাগতে শুরু করে। আশ্বিন, কোথায় আছেন আপনি? আমি এখন কোথায় খুঁজব আপনাকে? গার্ডদের সাহায্য নিয়ে দেখি। কথাটা বলেই অধরা দরজার কাছে আসতেই দেখে আশ্বিন হোটেলে প্রবেশ করছে। অধরা ভ্রু কুঁচকে আশ্বিনের দিকে তাকাতেই আশ্বিন অধরার দিকে মুখটা কালো করে তাকিয়ে রুমে চলে আসে। অধরাও তার পিছু আসে। আশ্বিন, কি হয়েছে? এতক্ষণ কোথায় ছিলেন আপনি? জানেন আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি এভাবে চলে গেলেন। অধরার এত কথার উত্তর না দিয়ে আশ্বিন চুপচাপ ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর বের হয়ে এসে বারান্দায় এসে বসে। অধরা এতক্ষণ আশ্বিনের কাজগুলো দেখছিল। সেও আশ্বিনের পিছু পিছু বারান্দায় বসে শান্ত কণ্ঠে, আশ্বিন, কি হয়েছে? আশ্বিন অধরার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে, অধরা, আমি তোমাকে একটা মিথ্যা বলেছিলাম। আমি ইতালি মূলত নানাভাইকে খুঁজতে এসেছি। অধরা শান্তভাবে তাকিয়ে, আমি জানি। আমার আগেই সন্দেহ হয়েছিল। আপনি কি এখন নানাভাইকে খুঁজতেই গিয়েছিলেন? অধরার কথা শুনে আশ্বিন মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। কোনো খবর পেয়েছেন নানাভাইয়ের? অধরার কথা শুনে আশ্বিন একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। ফ্ল্যাশব্যাক। আশ্বিন লোকটার পিছু পিছু তার বসার রুমে আসে। লোকটা সোফায় বসে, এখানে বসো। আশ্বিন চুপচাপ বসে চারদিকে একবার চোখ বুলিয়ে, আপনি কি বাসায় একা থাকেন? না, মানে আর কাউকে দেখছি না। আছে। আমার ছেলে তার স্ত্রী সন্তান নিয়ে একটু আগেই ঘুরতে বেরিয়েছে। ওহ আচ্ছা। আমার নাম কামাল আহমেদ, আমার বন্ধু। ইতালিতে আসার প্রথম দিকে আমরা একসাথে বিজনেস করি। তখন থেকেই আমাদের পরিচয়। তোমার নানাভাই খুব ভালো একজন মানুষ। তোমার বাবার আর তোমার কথা প্রায়ই আমাদের বলতেন। কয়েক বছর আগেই হঠাৎ গভীর রাতে আমাদের বাসায় এসেছিল। কেমন যেন অদ্ভুত লাগছিল আমার কাছে বিষয়টা। অনেকবার জানতে চাওয়ায় শুধু বলেছিল, আকাশকে তারা মেরে ফেলেছে, আমাকেও মেরে ফেলতে চাইছে। আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি। সেদিন রাতে আমাদের সাথে কথা বলে নিজের বাড়িতে চলে যায়। আর পরদিন সকালে একটা গাড়িতে করে কয়েকজন লোক এসে আহমেদকে খুঁজতে শুরু করে। কিন্তু আহমেদ সেখানে ছিল না, হয়তো আগেই চলে গিয়েছিল। তারা আহমেদকে না পেয়ে আমাদের অনেকবার জিজ্ঞেস করেছিল সে কোথায় আছে। বলতে না পারায় আমাদের বাসায় অনেক ভাঙচুরও করে। আশ্বিন সবটা শুনে, নানাভাই কোথায় গিয়েছিল কিছু জানেন? তিনি কি কিছু বলে গিয়েছেন আপনাকে? তেমন কোনো কথা সেদিন আমাদের হয়নি। আকাশকে কে মেরেছে, কার ভয়ে আহমেদ পালিয়ে বেড়াচ্ছে এসব জানি না। তবে আহমেদ বারবার একটা ঠিকানা বলেছিল। আমি শিওর না, তবে হয়তো সে এই ঠিকানায় থাকতে পারে। আশ্বিন শান্ত কণ্ঠে, কোথায়? লোকটা উঠে গিয়ে তার রুমে যেয়ে একটা ডায়েরি নিয়ে এসে আশ্বিনের সামনে ধরে। আশ্বিন ডায়েরির দিকে একনজর তাকিয়ে লোকটার দিকে ফিরে তাকায়। অনেক ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ এবার নানাভাইকে আমি খুঁজে পাব। কথাটা বলেই আশ্বিন বেরিয়ে পড়ে। বর্তমান। অধরা সবটা শুনে, তাহলে তো আমাদের নানাভাইয়ের খোঁজে এখনই যাওয়া উচিত। আর দেরি করা ঠিক হবে না আশ্বিন। বাই দা ওয়ে, কোথায় আছেন নানাভাই? অধরার কথা শুনে আশ্বিন তার দিকে ফিরে তাকায়।
অধরা আর আশ্বিন সকাল সকালই সেই ঠিকানা অনুসারে চলে এসেছে নানাভাইয়ের খোঁজে। অসম্ভব সুন্দর একটা গ্রাম, চারদিক গাছপালায় ঘেরা। অধরা আশ্বিনের দিকে একবার তাকিয়ে, আশ্বিন, আপনি শিওর এখানে নানাভাই থাকতে পারে? আশ্বিন কিছুক্ষণ চুপ থেকে, আমি জানি না, অধরা। আশা করি নানাভাইকে খুঁজে পাব। অধরা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। তারপর আশ্বিনের হাত ধরে হাঁটতে থাকে। গ্রামটা ছোট থাকায় সেখানে ঘরবাড়ি কম, তাই অধরা আর আশ্বিন প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নানাভাইয়ের খোঁজ নিতে থাকে। কিন্তু কেউই আহমেদ নামের কাউকে এই গ্রামে দেখেননি। অবশেষে আশ্বিন হতাশ হয়ে একটা ছোট দোকানের সামনে বসে পড়ে। অধরা আশ্বিনের পাশে বসে, আশ্বিন, এভাবে ভেঙে পড়বেন না। আমরা নানাভাইকে খুব শীঘ্রই পেয়ে যাব, ধৈর্য ধরুন। আশ্বিন কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। অধরা আশ্বিনের মন খারাপ বুঝতে পেরে আশ্বিনের হাত ধরে তাকে সান্ত্বনা দিতে থাকে। কিছুক্ষণ পর আশ্বিন স্বাভাবিক হয়ে বসে অধরার দিকে তাকিয়ে, অনেকটা সময় হয়ে গিয়েছে আমরা এখানে এসেছি। তুমি তো সকালে কিছু না খেয়েই আমার সাথে চলে এসেছ। এখানে হয়তো আর ভালো কোনো দোকান নেই, এই দোকানে যা পাওয়া যায় তাই খেতে হবে। চলো। কথাটা বলে আশ্বিন উঠে দাঁড়িয়ে অধরার হাত ধরে দোকানের ভেতর এসে বসে। দোকানটা ছোট হলেও ভেতরে খুব সুন্দর করে সাজানো গোছানো। নিত্যদিনের সাধারণ খাবারগুলোই এখানে পাওয়া যায়। আশ্বিন অধরাকে নিয়ে একটা বেঞ্চে এসে বসে। বেশ কিছুক্ষণ ধরে বসে থাকার পর একজন বৃদ্ধ লোক তাদের সামনে এসে, আমি দুঃখিত বাবা, একটু ব্যস্ত ছিলাম তাই দেরি হয়ে গেল। বলুন আপনারা কি খেতে চান? আশ্বিন এতক্ষণ চোখ বন্ধ করে মাথা নিচু করে বসেছিল। হঠাৎ কথাটা কানে আসতেই ধীরে ধীরে চোখ খুলে পাশে ফিরে তাকাতেই অবাক হয়ে যায় সে। অধরা স্বাভাবিকভাবেই বসে আছে আর আশ্বিনের কিছু বলার অপেক্ষা করছে। এদিকে আশ্বিন অবাক হয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে, নন নানাভাই। বৃদ্ধ লোকটা এতক্ষণ স্বাভাবিকভাবে থাকলেও আশ্বিনের কথা শুনে চমকে উঠে। নিজের মোটা ফ্রেমের চশমা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ আশ্বিনের দিকে তাকিয়ে চমকে উঠেন তিনি। আশ্বিন, আমার ছোট আশ্বিনটা কি তুমি? নানাভাইয়ের কথা শুনে আশ্বিনের চোখ থেকে অজান্তেই পানি পড়ে যায়। সে মুচকি হেসে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। নানাভাই আশ্বিনের দিকে তাকিয়ে চোখ মুছে আশ্বিনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এদিকে অধরা নীরব হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। অবশেষে তাহলে নানাভাইকে খুঁজে পেয়েছে তারা, ভাবতেই একটা মুচকি হাসি দেয় অধরা। অধরা আর নানাভাই রুমের একটা বেঞ্চে বসে আছে আর আশ্বিন জানালার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বৃষ্টির জন্য গ্রামের পরিবেশটা আরও বেশি সতেজ লাগছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন এই ছোট্ট গ্রামের, এই ছোট্ট কুটিরেই ফুটে উঠেছে। আশ্বিন কিছুক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে তারপর ধীরে ধীরে নানাভাইয়ের সামনে এসে, তুমি এতগুলো বছর ধরে এখানে লুকিয়ে ছিলে নানাভাই? হ্যাঁ বাবা, অনেক কষ্টে নিজেকে এই ছোট্ট কুটিরে আত্মগোপন করে রেখেছি, নয়তো কে জানে কি হতো। আশ্বিন নানাভাইয়ের পাশে বসে, আমাকে সব ঘটনা খুলে বলো নানাভাই। যদিও আমি অনুরিমার বলা একটা কাহিনী জানি, তবুও তার সততা যাচাই করতে তোমার কাছে শুনতে চাই। অধরা এতক্ষণ চুপচাপ তাদের পাশে বসে তাদের কথাগুলো শুনছে। নানাভাই একটা দীর্ঘশ্বাস ফেলে, আকাশকে তারা মেরে ফেলেছে আশ্বিন, আমার চোখের সামনেই মেরে ফেলেছে।
আমি কিছুই করতে পারিনি, বাবা। তারা আমাকেও মেরে ফেলতে চেয়েছিল, কারণ আমি বলেছিলাম তাদের পুলিশে দিব। তারা আমার জীবনটা শেষ করে দিয়েছে। আশ্বিন। অধরা অবাক হয়ে, তারা মানে? কে কে ছিল নানাভাই? আশ্বিন রাগী কণ্ঠে, আর কে হবে? শাহিন আর অনুরিমা। আশ্বিনের কথা শুনে নানাভাই চোখ মুছে চোখে চশমা লাগিয়ে, অনুরিমাকে দোষ দিচ্ছ কেন আশ্বিন? জানি তারও দোষ আছে, কিন্তু অনুরিমার আকাশকে মেরে ফেলায় হাত নেই। অধরা আশ্বিনের দিকে তাকিয়ে, শুধুমাত্র একটা বিজনেসের লিড হওয়ার জন্য কিভাবে একজনকে মেরে ফেলল তারা? নানাভাই অধরার দিকে তাকিয়ে, বিষয়টা শুধু বিজনেস রিলেটেড ছিল না, মা। এখানে অনেক বড় একটা কারণ আছে। শাহিন শুধু মাত্র আমাদের বিজনেস প্রতিপক্ষ না, আমার বড় মেয়ে অবনীর স্বামী ছিল। নানাভাইয়ের কথা শুনে অধরা আর আশ্বিন অবাক হয়ে যায়। তারা প্রশ্নবিদ্ধ চোখে নানাভাইয়ের দিকে তাকিয়ে আছে। অনুরিমা আমার একমাত্র মেয়ে না, আশ্বিন। আমার বড় মেয়ের নাম অবনী। তোমরা হয়তো জানো না, সাহিলের মা আমার বড় মেয়ে। আমার মেয়েটা খুব শান্তশিষ্ট ছিল। ছোট থেকেই একটুতেই বেশি ইমোশনাল হয়ে যেত। বিজনেস প্রোগ্রামে একবার শাহিনের সাথে তার পরিচয়। সেই থেকেই মেয়েটার মনে শাহিনের প্রতি অনুভূতি প্রকাশ পায়। আর আমার অজান্তেই তারা পালিয়ে বিয়ে করে ফেলে। বিষয়টা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। আমার মেয়ে শেষ পর্যন্ত কিনা আমার প্রতিপক্ষের সাথে বিয়ে করল। তাও যদি শাহিন মানুষ হিসেবেও যদি ভালো হতো তাহলেও আমি মেনে নিতাম। কিন্তু অবনীর সাথে আমরা সমস্ত যোগাযোগ বন্ধ করে দেই। আমার ভয় ছিল যদি অনুও অবনীর মতো ভুল করে, তাই বাধ্য হয়ে আকাশের সাথে তার জোরপূর্বক বিয়ে দিয়ে দেই। অনু কখনো এই বিয়েটা মেনে নিতে পারেনি। অল্প বয়সী মনের বিরুদ্ধে এই বিয়ে সে কখনোই আপন ভেবে দেখেনি। আকাশ আশ্বিন কাউকেই না। বারবার নিজেকে ব্যস্ত রাখতে আর তোমাদের থেকে দূরে থাকতে পালিয়ে বেরিয়েছে। সেদিকে আমার অবনী ভালো ছিল না। আকাশের যেভাবে অনুকে সবটা দিয়ে আগলে রাখত, শাহিন কখনোই অবনীকে আগলে রাখেনি। শাহিন একটু একটু করে আকাশের এত উন্নতি দেখে ভেবেই নিয়েছিল আকাশের এভাবে বিজনেসে টপ হওয়ায় আমার হাত আছে। ভেবেছে আমি ইচ্ছে করে শাহিনকে দেখিয়ে দিতে এসব করেছি। একটা সামান্য বিষয় নিয়ে আমার অবনীর উপর সে সন্দেহ আর রাগ দেখাত। আর এক পর্যায়ে যখন গায়ে হাত তুলতে শুরু করে তখন অবনী অনেক ভেঙে পড়ে আর কিছুদিন পর সে আত্মহত্যা করে। নানাভাই কথাগুলো বলে চোখের পানি ছেড়ে দেয়। অধরা এসে নানাভাইয়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয়। অবনীর এভাবে চলে যাওয়ায় শাহিন সর্বপ্রথম আকাশকেই দোষী মনে করে। তাই তার মনে প্রতিশোধ জেগে ওঠে। নানাভাবে আকাশের বিজনেসে সমস্যা সৃষ্টি করে। ছোট সাহিলকে দেখিয়ে অনুরিমাকে ব্ল্যাকমেইল করে তার সাথে বিয়ে করতে, যেন বিজনেস রাজ্যে আকাশের সম্মানহানি হয়। সেদিন অনু এসেছিল আমার সাহায্য নিতে, কিন্তু আমার হাতও তখন বন্ধ ছিল। অনু যতই বলুক আকাশকে মন থেকে মেনে নিতে পারেনি, কিন্তু আমি জানি আমার মেয়েটা তোদের খুব ভালোবাসত আশ্বিন, হয়তো কখনো প্রকাশ করেনি। সেদিন বিয়েতে আকাশ হঠাৎ করেই চলে আসে। অনু সাহিলের বিষয়টা আকাশকে বলেনি, তবুও কোনো একভাবে আকাশ জেনে যায় আর ছুটে চলে আসে। আকাশের কাছে কিছু মেডিকেল রিপোর্ট ছিল যেখানে প্রমাণ হয় সাহিলের মানসিক সমস্যা আছে, আর এই অবস্থায় সাহিলকে তার পাশে রাখা সম্ভব না। আকাশ বলেছিল রিপোর্টটা কোর্টে দিয়ে সাহিলকেও তাদের কাছে নিয়ে নিবে। কথাটা শুনে অনুরিমা খুব খুশি হয়েছিল।
আর তখনই শাহিন রেগে গিয়ে নানা ভাইয়ের কথা শুনে দুজন স্তব্ধ হয়ে যায়। অধরা ঘোরের মধ্যে মামুনি কেন আমাদের আসল সত্যটা বলেনি? অবনী আন্টির কথা কেন বলেনি? অনু সেদিন থেকেই ঘৃণা করে অবনীকে। অবনীর জন্যই এত সব হয়েছে মনে করে। তাই হয়তো আশ্বিন কিছুক্ষণ চুপ থেকে, তুমি তাদের কাছ থেকে পালিয়ে আসলে কিভাবে? নানা ভাই একটা দীর্ঘশ্বাস নিয়ে বাহিরের দিকে তাকিয়ে সেদিন আকাশকে নিথর অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে অনুরিমা জ্ঞান হারিয়ে ফেলে। আমি পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। বিশ্বাস হচ্ছিল না আমার কিছুই। পর মুহূর্তে শাহিনের হুঁশ ফিরে, সে কি করেছে তা বুঝতে পেরে চুপ হয়ে যায়। আমি অবাক চোখে শাহিনের দিকে তাকিয়ে বলেছিলাম, এর শাস্তি তাকে পেতেই হবে। শাহিন কিছুক্ষণ চুপ থেকে শুধু সেখানে থেকে বেরিয়ে গিয়েছিল। আর পর মুহূর্তেই তার লোকেরা আমাদের বাসা চারদিক থেকে ঘিরে ধরে। তারা আমাকে আটকে এদেশে নিয়ে এসে বন্দি করে রাখে। কয়েক বছর ধরেই আমি শাহিনের বন্দি অবস্থায় আটকে ছিলাম। অনেক চেষ্টা করেছি, কিন্তু পালানোর কোনো সুযোগই খুঁজে পাইনি। তারপর হঠাৎ একদিন শাহিনের লোকদের গাফিলতির সুযোগ নিয়ে আমি সেখান থেকে পালিয়ে যাই। ভেবেছিলাম পালিয়ে তোমার কাছেই আসব, কিন্তু আমার পাসপোর্ট তাদের কাছে ছিল। আর ফিরে যাওয়ার মতো আমার কাছে সুযোগও নেই, কেননা শাহিনের লোকরা এখনো আমাকে খুঁজে বেড়াচ্ছে। যদি তারা কোনোভাবে আমাকে খুঁজে পায়। তাই তখন থেকেই সবার থেকে পালিয়ে এই ছোট্ট গ্রামে নিজের আশ্রয় খুঁজে পেয়েছি। অধরা আর আশ্বিন চুপচাপ নানা ভাইয়ের কথাগুলো শুনছিল। অধরা আশ্বিনের দিকে তাকিয়ে, নানা ভাইকে আমাদের সাথে ফিরিয়ে নিয়ে যাব আশ্বিন। তারপর নানা ভাইকে সাক্ষী করে শাহিনের বিপক্ষে আকাশ বাবার হত্যার মামলা করব আমরা। আশ্বিন কিছুক্ষণ চুপ করে গভীরভাবে চিন্তা করে, না অধরা, নানা ভাই আমাদের সাথে দেশে যেতে পারবে না। কারণ নানা ভাইয়ের জন্য নতুন পাসপোর্ট করতে হলে শাহিনরা জেনে যাবে। তখন তারা সহজেই নানা ভাইকে খুঁজে পেয়ে যাবে। আর তাছাড়া এই মুহূর্তে ড্যাডির হত্যা মামলা করলে শাহিন মুহূর্তেই তা ধামাচাপা দিয়ে দিবে। কারণ শাহিন এই মুহূর্তে বিশ্বের টপ বিজনেসম্যানদের মাঝে আছে। এমন দু একটা কেস ধামাচাপা দিতে তার বেশি কিছুই করতে হবে না। নানা ভাই চিন্তিত হয়ে, তাহলে এখন আমাদের কি করতে হবে? নানা ভাই, আমার একটা প্ল্যান আছে। আমাদের যে কোনোভাবে শাহিনের বিজনেস ডাউন করতে হবে। তার বিজনেসের মার্কেট যখন কমে আসবে তখন তার পাওয়ারও কমে যাবে। আর তখনই সুযোগ বুঝে আমাদের শাহিনের বিরুদ্ধে কেস ফাইল করতে হবে। নানা ভাই কিছুক্ষণ ভেবে, আইডিয়া খারাপ না। তবে এতে কিন্তু অনেক সময় লাগবে আশ্বিন। জানি নানা ভাই। সময় লাগুক, তবুও আমি চাই শাহিন তার কাজের শাস্তি পাবে। আর আমি তাড়াহুড়ো করে কোনো ভুলও করতে চাই না। ঠিক আছে তাহলে। আমি তোমার সাথে আছি, বাবা। নানা ভাইয়ের কথা শুনে আশ্বিন মুচকি হাসি দেয়। নানা ভাই একটা দীর্ঘশ্বাস ফেলে। যাই হোক, আমার ছোট ছেলেটা কত বড় হয়ে গিয়েছে, এখন তার একটা পুতুলের মতো বউ আছে। নানা ভাইয়ের কথা শুনে আশ্বিনের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। অধরা তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে মাথা নিচু করে বসে আছে। অধরা কিছুক্ষণ চুপ থেকে, নানা ভাই, আমাদের সাথে দাদিও এসেছে। আশ্বিন, নানা ভাইকে আমাদের হোটেলে একবার নিয়ে চলুন দাদির সাথে দেখা করতে। আশ্বিন অধরার দিকে তাকিয়ে, হ্যাঁ নিয়ে যাব তো নানা ভাইকে। আশ্বিন কথাটা বলে নানা ভাইয়ের দিকে এক নজর তাকিয়ে অধরার দিকে ফিরে।
অধরা, তুমি গিয়ে আমাদের জন্য কিছু নাস্তা বানিয়ে ফেলো আর নানা ভাইয়ের ব্যাগটাও গুছিয়ে দাও। কিছুক্ষণ পরেই রওনা দিব সবাই। অধরা মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে যায়। অধরা চলে যেতেই নানাভাই আশ্বিনের দিকে তাকিয়ে, বাবা, আমার অনু কেমন আছে? আশ্বিন একটা দীর্ঘশ্বাস ফেলে, ভালোই আছে। ভালো থাকার জন্যই তো আমার বাবাকে ছেড়ে শাহিনের কাছে গিয়েছিল। না আশ্বিন, তুমি ভুল বুঝছ। নানাভাই প্লিজ। আর যাই করো, অনুরিমাকে ভালো প্রমাণ করো না। যে কিনা নিজের সন্তানের কথা একবার ভেবে দেখেনি, সে বোনের সন্তানকে বাঁচাতে নিজের স্বামী সন্তানকে রেখে চলে গিয়েছে। বিষয়টা একটা মিথ্যা গল্প ছাড়া আর কিছুই না। আমি উনাকে বিশ্বাস করি না, নানা ভাই। জন্ম দিলেই কেউ মা হতে পারে না। ছোট থেকেই বই আর মানুষের কাছে মা সম্পর্কে যেসব বর্ণনা শুনে এসেছি, কখনো আমি মাকে পেয়েও তা আমার মায়ের সাথে মিলাতে পারিনি। অনুরিমা শুধু আমার মা না, আমার বাবার স্ত্রীও হতে পারেনি। আজ আমি বাবাকে হারিয়েছি শুধুমাত্র উনার জন্য। এর শাস্তি উনাকে পেতেই হবে নানা ভাই। কোনো ক্ষমা নেই উনার। কথাটা বলেই আশ্বিন রুম থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই অধরা খবরের ট্রে হাতে রুমে প্রবেশ করে। আশ্বিনকে এভাবে চলে যেতে দেখে অবাক হয়ে আশ্বিনের যাওয়ার দিকে তাকিয়ে, কি হয়েছে? উনি এভাবে কোথায় চলে গেলেন? নানাভাই জোরপূর্বক মুচকি হেসে, একটু বাহিরে গিয়েছে, এখনই চলে আসবে। তুমি চিন্তা করো না। অধরা সোফায় বসে নানাভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। আশ্বিন, অধরা আর নানাভাই একসাথে তাদের হোটেলে ফিরে আসে। নানাভাইকে অনেকটা সেইফ ভাবে এখানে নিয়ে আসা হয়েছে যেন শাহিনের লোকেরা উনাকে দেখতে না পারে। অধরা দৌড়ে হোটেল রুমে চলে যেতেই আশ্বিন নানাভাইয়ের দিকে তাকিয়ে, নানাভাই, মনে আছে তো? দাদিকে কিছু বুঝতে দেওয়া যাবে না। ড্যাডির কথা উনাকে বলো না। আমার মনে আছে। আশ্বিন মাথা নেড়ে নানাভাইকে নিয়ে রুমে প্রবেশ করে। অধরা দাদির রুমে এসে, দাদি, দেখো আমরা কাকে নিয়ে এসেছি। দাদি বারান্দা থেকে এসে সোফায় বসে, কাকে নিয়ে এসেছে আমার ছোট্ট বুড়িটা? কথাটা বলতেই নানাভাই আর আশ্বিন রুমে প্রবেশ করে। তাদের দেখে দাদি অবাক হয়ে যায়। আহমেদ ভাই। নানাভাই দাদির সামনে দাঁড়িয়ে, কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এতদিন ধরে এখানে ছিলেন আপনি? জি, এখানেই ছিলাম। এখানে আমার পুরনো কিছু বিজনেস সামলাতে হয়েছে। আর কিছু মানুষের চোখের সামনে থেকে দূরে থাকতে চেয়েছিলাম। তাই। এভাবে বলবেন না, আহমেদ ভাই। আপনি আমার আকাশের বিপদে আপদে ঢাল স্বরূপ ছিলেন। আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আকাশ লন্ডন চলে যাওয়ার পর আশ্বিনের তো আপনার প্রয়োজন ছিল। নানাভাই মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে, হুমম। আসলে পরিস্থিতি এমন ছিল। যাই হোক, যা হওয়ার হয়েছে। এখন থেকে আমি আছি আশ্বিনের পাশে। আপনি চিন্তা করবেন না। কথাটা শুনে দাদি মুচকি হাসি দেয়। অধরা দাদির পাশে বসে, দাদি, এখন পুরনো দিনের কথা বাদ। সবাই যেহেতু অনেক বছর পর একসাথে হয়েছি, তাই এখন অনেক অনেক আড্ডা হবে। আর সাথে মজার মজার খাবার। কথাটা বলে দাঁত বের করে একটা লাজুক হাসি দেয় অধরা। অধরার হাসি দেখে বাকিরাও হেসে ওঠে। আশ্বিন উঠে দাঁড়িয়ে, আমি খাবার অর্ডার দিয়ে আসছি। কথাটা বলেই আশ্বিন চলে যায়। আর অধরা দাদি আর নানাভাই গল্পে মেতে ওঠে। এদিকে
শাহিন অফিসে বসে কিছু ফাইল চেক করছিল, হঠাৎ রুমে তার পিএ প্রবেশ করে। স্যার, একটা নিউজ পেয়েছি। শাহিন ফাইলের দিকে তাকিয়ে বল। স্যার, শুনেছি আশ্বিন চৌধুরী তার দাদি এবং স্ত্রীকে নিয়ে ইতালি একটা বিজনেস ডিল করতে গিয়েছেন, আর বিষয়টা তিনি গোপন রাখতে চেয়েছিলেন। শাহিন ফাইল থেকে চোখ তুলে, কোথায় গিয়েছে? ইতালি। কবে গিয়েছে? শুনেছি 3 দিন আগে গিয়েছে। শাহিন টেবিলে একটা বাড়ি দিয়ে উঠে দাঁড়িয়ে, 3 দিন আগে তারা ইতালি গিয়েছে আর তোমরা এই কথা আজ আমাকে বলছো? ইডিয়েট, গেট আউট। শাহিনের বকা খেয়ে তার পিএ দ্রুত বেরিয়ে যায়। শাহিন মাথায় হাত দিয়ে বসে পড়ে। আশ্বিন যদি উনাকে পেয়ে যায়। ড্যাম ইট। কথাটা বলে টেবিলের সবকিছু ফেলে দেয় সে। অধরা সবার সাথে গল্প শেষ করে যার যার রুমে পৌঁছে দিয়ে রুমে প্রবেশ করতেই কেউ একজন পিছন থেকে তার চোখ বেঁধে ফেলে। আচমকা এমন হওয়ায় অধরা চমকে উঠে। আশ্বিন। আশ্বিন অধরার কানের কাছে মুখ এনে। ভয় নেই, আমি আছি তো। অধরা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ আশ্বিন অধরাকে কোলে তুলে নেয়। তারপর ধীরে ধীরে অধরাকে নিয়ে এসে গাড়িতে উঠে বসে। অধরা অবাক হয়ে, আশ্বিন, আমরা এত রাতে কোথায় যাচ্ছি? আশ্বিন অধরার হাত চেপে ধরে। সারপ্রাইজ। গেলেই দেখতে পারবে। কথাটা বলে মুচকি হাসি দেয় আশ্বিন। চলবে।